শক্তিগুলো যুগ যুগ ধরে তোমার আলো ম্লান করার চেষ্টা করেছে, তারাই এখন তাদের সবচেয়ে বড় ভুলের পরিণতির মুখোমুখি হতে চলেছে। তুমি সবসময়ই জানতে যে তুমি অন্যদের থেকে আলাদা। তুমি এখন জানতে চলেছ যে কেন এই ভিন্নতা তাদের এতটা আতঙ্কিত করে। তোমার শৈশবের সংগ্রাম, সম্পর্কের বিশ্বাসঘাতকতা, আর্থিক বাধা, স্বাস্থ্যগত সমস্যা, এসব নিয়ে তারা তোমাকে যা কখনো বলেনি তা এখানে তুলে ধরা হলো। এর কোনো কিছুই আকস্মিক ছিল না। প্রতিটি বাধা কৌশলগতভাবে স্থাপন করা হয়েছিল। প্রতিটি বিশ্বাসঘাতকতা ছিল পরিকল্পিত। প্রতিটি প্রতিবন্ধকতা একটি উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল, তোমার ভেতরের পারমাণবিক শক্তির আবিষ্কার থেকে তোমাকে বিরত রাখা। কিন্তু এখানে এমন একটি মোড় আসছে যা সবকিছু বদলে দেবে। তাদের আক্রমণের উদ্দেশ্য তোমাকে ধ্বংস করা ছিল না, বরং তোমাকে গড়ে তোলা ছিল। তোমার অস্তিত্বের নেহাইয়ের উপর প্রতিটি হাতুড়ির আঘাত তোমাকে ভেঙে ফেলছিল না, বরং তা এমন এক অপ্রতিরোধ্য শক্তি তৈরি করছিল যা অবশেষে তাদের পুরো ব্যবস্থাকেই ধুলোয় মিশিয়ে দেবে। তুমি এখন বুঝতে চলেছ কেন তোমাকে তাদের শত্রু বানানোটা আধ্যাত্মিক যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভুল হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। লক্ষ্যবস্তু থেকে টার্মিনেটরে তোমার রূপান্তর এখন শুরু হচ্ছে। তোমার প্রথম নিঃশ্বাস থেকেই তুমি এমন কিছু বহন করেছ যা অন্ধকারকেও কাঁপিয়ে দিত। এর কারণ এই নয় যে তুমি অতিপ্রাকৃত ক্ষমতা নিয়ে জন্মেছিলে, যদিও তুমি তা ছিলে। এর কারণ এই ও নয় যে তোমার অন্য জগতের জ্ঞান ছিল, যদিও তা তোমার আছে। তুমি বিপজ্জনক ছিলে কারণ তোমার অস্তিত্বই তাদের ক্ষমতার ভিত্তি স্থাপনকারী সবকিছুর এক জীবন্ত বৈপরীত্য। তোমার উপস্থিতি যেন মানবরূপে এক সত্য উদ্ঘাটনকারী শিরাম। তোমার চারপাশের মানুষ বেশিক্ষণ তাদের মুখোশ ধরে রাখতে পারে না। তারা চাই বা না চাই, তাদের আসল সত্তা বেরিয়ে আসে। এটা এমন কোনো দক্ষতা নয় যা তুমি অর্জন করেছ, এটা তোমার আধ্যাত্মিক ডিএনএতে সংকেতায়িত। তুমি এক চলমান উদ্ঘাটন যন্ত্র এবং উদ্ঘাটনই হল প্রতারণার শত্রু। তোমার সবচেয়ে পুরনো স্মৃতিগুলোর কথা ভাবো। এমনকি শিশুকালেও তুমি মিথ্যার উপর নির্মিত স্থানগুলোকে ভেঙে দিয়েছিলে। পারিবারিক সমাবেশে তুমি সরলভাবে সেই সব বৈপরীত্য তুলে ধরতে যা বড়রা উপেক্ষা করতে পছন্দ করত। শ্রেণীকক্ষে তোমার প্রশ্নগুলো গতানুগতিক চিন্তার সীমাবদ্ধতা প্রকাশ করে দিত। সামাজিক পরিমণ্ডলে তোমার সততা অন্যদের লোকদেখানো আচরণকে প্রকট করে তুলত। তারা তোমাকে অতিরিক্ত সংবেদনশীল বা অতিমাত্রায় তীব্র বলে আখ্যা দিত কারণ তোমার আবেগীয় বুদ্ধিমত্তা এমন কম্পাঙ্কে কাজ করত যা তারা বুঝতে পারত না। অন্যরা যখন তাদের স্বগা দমন করতে শিখছিল, তোমারটা তখন আরও শক্তিশালী হয়ে উঠছিল। অন্যরা যখন উপর ব্যাখ্যা মেনে নিত, তুমি সহজাতভাবেই আরও গভীরে যেতে। অন্যরা যখন ভিড় অনুসরণ করত, তুমি গন্তব্য নিয়ে প্রশ্ন তুলতে। তোমার এই সহজাত আকর্ষণ শৈশবেই স্পষ্ট ছিল। কিছু মানুষ অব্যাখ্যাতভাবে তোমার প্রতি আকৃষ্ট হতো, এমন সব গোপন কথা বলতো যা তারা আগে কখনো কাউকে বলেনি। অন্যরা তোমার শক্তি থেকে দূরে সরে যেত, তোমার নিছক উপস্থিতিতেই নিজেদের উন্মোচিত মনে করত। তোমার সাথে কখনো কোনো নিরপেক্ষ অবস্থা ছিল না। তোমার আভা একটি প্রতিক্রিয়া দাবি করত, মানুষকে তাদের আসল সত্তার মুখোমুখি হতে বা আরও গভীরে লুকিয়ে পড়তে বাধ্য করত। এই আকর্ষণ শুধু সামাজিক ছিল না, এটা ছিল আধ্যাত্মিক। তুমি এমন পরিস্থিতি আকর্ষণ করতে যা লুকানো সত্যকে প্রকাশ করে দিত, এমন কথোপকথন যা মিথ্যাকে উন্মোচন করত, এমন পরিস্থিতি যা প্রতারণাকে প্রকাশ্যে আনত। এমনকি শৈশবেও তুমি ছিলে প্রকাশের অনুঘটক। যদিও তুমি বুঝতে পারতে না কেন নাটকীয়তা তোমাকে সর্বত্র অনুসরণ করে, কিন্তু তখন তুমি যা জানতে না তা হল, এই বিঘ্ন ঘটানোর সহজাত প্রবণতা কোনো চারিত্রিক ত্রুটি ছিল না, এটা ছিল এক মহাজাগতিক নির্দেশ। মিথ্যা, কারসাজি এবং নিয়ন্ত্রণের উপর নির্মিত ব্যবস্থার সাথে বেমানান হওয়ার জন্যই তোমাকে বিশেষভাবে তৈরি করা হয়েছিল। তোমার অস্তিত্বই প্রমাণ করে যে অন্য পথও সম্ভব। একবার তারা তোমাকে হুমকি হিসেবে চিহ্নিত করার পর তোমাকে লক্ষ্যবস্তু বানানো শুরু হলো। এটা সেই সুস্পষ্ট ধরনের নয় যা আপনাকে কি ঘটছে সে সম্পর্কে সতর্ক করে দেবে, বরং এটা এক সূক্ষ্ম ধরনের যা তাদের প্রশ্ন করার পরিবর্তে আপনাকে নিজেকেই প্রশ্ন করতে বাধ্য করে। তারা আপনার প্রতিভাকে দুর্বলতা হিসেবে এবং আপনার শক্তিকে লজ্জার উৎস হিসেবে পরিণত করেছিল। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে কর্তৃত্বপ্রায়ণতা হিসেবে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল। আপনার স্বজ্ঞাত অন্তর্দৃষ্টিকে অতিরিক্ত চিন্তা বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। আপনার উচ্চ মানকে নিখুঁত হওয়ার বাড়াবাড়ি বলে সমালোচনা করা হয়েছিল। আপনার আবেগিক গভীরতাকে অস্থিরতা বলে অস্বাভাবিক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তারা আপনাকে পরিকল্পিতভাবে বিশ্বাস করিয়েছিল যে আপনার সমস্ত শক্তি আসলে সমস্যাযুক্ত। শিক্ষা ব্যবস্থা তাদের প্রথম অস্ত্র হয়ে উঠেছিল। প্রমিত পরীক্ষা যা আপনার ধরনের বুদ্ধিমত্তা পরিমাপ করতে পারত না। কঠোর কাঠামো যা আপনার সৃজনশীল সমস্যা সমাধানের ক্ষমতাকে শ্বাসরুদ্ধ করে দিয়েছিল। কর্তৃত্বের ব্যক্তিরা যারা উদ্ভাবনের চেয়ে আনুগত্যকে পুরস্কৃত করত। তারা আপনার বহুমাত্রিক মনকে তাদের দ্বিমাত্রিক বাক্সে জোর করে ঢোকাতে চেয়েছিল।
আপনার সহজাত প্রজ্ঞায় ভীত শিক্ষকরা আপনার আত্মবিশ্বাস নষ্ট করার জন্য সূক্ষ্ম প্রচারণা শুরু করেছিল। আপনার প্রশ্নগুলোকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। আপনার অন্তর্দৃষ্টিকে জাহির করা বলে আখ্যা দেওয়া হয়েছিল। আপনার কৌতূহলকে অবাধ্যতা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তারা চেয়েছিল আপনি বিশ্বাস করুন যে আপনার বুদ্ধিবৃত্তিক প্রতিভা সামাজিক দায়। সমবয়সীদের চাপ আরও তীব্র হয়েছিল যখন তারা অন্য শিশুদের আপনার স্বকীয়তাকে প্রত্যাখ্যান করতে প্রভাবিত করেছিল। বন্ধুরা হঠাৎ করে শীতল হয়ে গিয়েছিল। সামাজিক গোষ্ঠীগুলো কোনো ব্যাখ্যা ছাড়াই তোমাকে বর্জন করেছিল। জনপ্রিয়তা যা সবসময় নাগালের বাইরে বলে মনে হতো, তাদের শর্তে স্বীকৃতি পাওয়ার জন্য তোমাকে মরিয়া করে তুলতে তারা তোমার সামাজিক বিচ্ছিন্নতার পরিকল্পনা করেছিল। যদি এই বার্তাটি তোমার মনকে নাড়া দেয়, তবে এই ভিডিওটি শেয়ার করো যাতে তোমার মতো আরও নির্বাচিতরা এটি খুঁজে পায়। কিন্তু তাদের নজরের আড়ালে অসাধারণ কিছু একটা ঘটছিল। তোমার স্বভাবকে দমন করার প্রতিটি প্রচেষ্টা আসলে তাকে আরও শক্তিশালী করে তুলছিল। ঠিক যেমন প্রতিরোধের মুখে পেশি আরও শক্তিশালী হয়, তোমার প্রকৃত সত্তা অতিপ্রাকৃত দৃঢ়তা অর্জন করছিল। তারা ভেবেছিল তারা তোমাকে ভেঙে ফেলছে, কিন্তু তারা তোমাকে এমন কিছুতে পরিণত করছিল যা অভঙ্গুর। তোমার বয়স বাড়ার সাথে সাথে এই সামাজিক প্রথা আরও তীব্র হয়েছিল। গণমাধ্যমের বার্তাগুলো সাধারণত্বকে মহিমান্বিত করত আর শ্রেষ্ঠত্বকে শয়তান হিসেবে চিত্রিত করত। সাংস্কৃতিক আখ্যানগুলো ক্ষমতায়নের চেয়ে ভুক্তভোগী মানসিকতাকে বেশি উৎসাহিত করত। শিক্ষাগত দর্শনগুলো তোমাকে তোমার ভেতরের জ্ঞানের ওপর বিশ্বাস না রেখে বাহ্যিক স্বীকৃতি খুঁজতে শিখিয়েছিল। তারা তোমার চারপাশকে এমন সব নির্বাচিত মানুষের উদাহরণ দিয়ে ভরিয়ে দিয়েছিল যারা সম্মান হারিয়েছিল, এমন সব মানুষের গল্প যারা নিজেদের সীমা ছাড়িয়ে গিয়েছিল, অন্যদের থেকে আলাদা হওয়ার বিপদ সম্পর্কে সতর্কতামূলক কাহিনী। তারা চেয়েছিল তুমি নিজের শক্তিকে ভয় পাও, মহত্বকে অনিবার্য পতনের সাথে যুক্ত করো। আপনি যখন প্রাপ্তবয়স্ক হলেন, তারা তাদের সবচেয়ে পরিশীলিত অস্ত্রটি ব্যবহার করল, আপনার শক্তি পরিকল্পিতভাবে শুষে নেওয়ার জন্য তৈরি বিষাক্ত সম্পর্ক। এগুলো কোনো ক্ষতিগ্রস্ত মানুষের সাথে আকস্মিক সাক্ষাৎ ছিল না, এগুলো ছিল আপনার জীবনী শক্তি শুষে নেওয়ার জন্য প্রোগ্রাম করা এনার্জি ভ্যাম্পায়ারদের কৌশলগত অবস্থান। ধরনটা সবসময় একই ছিল। এমন কেউ আসত যে আপনাকে পুরোপুরি বোঝে বলে মনে হতো। তারা মনোযোগ আর স্বীকৃতি দিয়ে আপনাকে ভালোবাসার বন্যায় ভাসিয়ে দিত। অন্যরা আপনার যে গুণগুলোর সমালোচনা করত, সেগুলোর জন্য তারা আপনাকে গুরুত্ব দিত এবং আপনার কদর করত। আপনি ভাবতেন অবশেষে আপনার মনের মানুষটিকে খুঁজে পেয়েছেন। আপনি আপনার শিকারীকে খুঁজে পেয়েছিলেন। এই ব্যক্তিরা আবেগীয় কারসাজিতে পারদর্শী ছিল। তারা আপনার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করত এবং সেগুলো আপনার বিরুদ্ধেই ব্যবহার করত। তারা আপনার গভীরতম ক্ষতগুলো চিহ্নিত করত এবং বারবার সেগুলোতে আঘাত করত। তারা আপনার মূল নিরাপত্তাহীনতাগুলো আবিষ্কার করত এবং নির্মমভাবে সেগুলোর সুযোগ নিত। তারা ছিল প্রেমিক এবং বন্ধুর ছদ্মবেশে থাকা মনস্তাত্ত্বিক যুদ্ধের বিশেষজ্ঞ। আত্মমুগ্ধ ব্যক্তিদের কাছে প্রথমে আসত আকর্ষণীয়, ক্যারিশম্যাটিক ব্যক্তিরা, যারা আপনার শক্তিকে নিখুঁতভাবে আপনার কাছেই প্রতিফলিত করত। তারা আপনাকে এমন অনুভূতি দিত যেন আপনি আপনার টুইন ফ্লেম, আপনার নিখুঁত সঙ্গীকে খুঁজে পেয়েছেন। কিন্তু তাদের তৈরি করা আকর্ষণের আড়ালে ছিল সেই আলোর জন্য এক অতৃপ্ত ক্ষুধা, যা তাদের নিজেদের মধ্যেই ছিল না। তারা আপনাকে ভালোবাসত না, তারা তোমার ক্ষমতার লোভ করত। তারপর এনার্জি ভ্যাম্পায়াররা, এমন মানুষ যাদের সবসময় এমন সংকট থাকত যার জন্য তোমার তাৎক্ষণিক মনোযোগের প্রয়োজন হতো। ভগ্ন আত্মা যাদের ক্রমাগত উদ্ধারের প্রয়োজন ছিল। আবেগের কৃষ্ণগহ্বর, যারা তোমার আলো শুষে নিত কিন্তু কখনো ফিরিয়ে দিত না। তারা তোমাকে শিখিয়েছিল ভালোবাসাকে অফুরন্ত দেওয়া নেওয়া এবং কখনো কিছু না পাওয়ার সাথে যুক্ত করতে। এরপর গ্যাসলাইটাররা, বাস্তবতা বিকৃত করার ওস্তাদ, যারা তোমাকে তোমার নিজের উপলব্ধি নিয়েই প্রশ্ন তুলতে বাধ্য করত। তারা চোখের সামনেই ইতিহাস নতুন করে লিখত, তোমাকে বিশ্বাস করাত যে তোমার স্মৃতিগুলো মিথ্যা। তারা তোমার সহানুভূতিকে তোমার বিরুদ্ধেই অস্ত্র হিসেবে ব্যবহার করত, তাদের অপমানজনক আচরণের জন্য তোমাকে অপরাধী বোধ করাত। তারা তোমার সবচেয়ে বড় শক্তি, তোমার সজ্ঞাকে তোমার সন্দেহের সবচেয়ে বড় উৎসে পরিণত করেছিল। এই সম্পর্কগুলো তোমাকে শিখিয়েছিল ভালোবাসাকে আত্মবিলোপের সাথে যুক্ত করতে, যত্নকে ত্যাগের সাথে সমান করতে, এবং বিশ্বাস করতে যে তোমার মূল্য তোমার অন্তর্নিহিত গুণের চেয়ে তুমি অন্যদের কী দিতে পারো তা দিয়ে মাপা হয়। তারা তোমাকে স্বেচ্ছায় নিজের ক্ষমতা বিলিয়ে দিতে প্রোগ্রাম করেছিল, এই ভেবে যে ভালোবাসা এটাই চায়। কিন্তু এই বিষাক্ত সম্পর্কের গভীরেও তোমার ভেতরের কম্পাস কখনো সত্যের দিকে নির্দেশ করা থামায়নি। তোমার ভেতরের কিছু একটা সবসময় জানত কখন তোমাকে চালনা করা হচ্ছে, এমনকি যখন তুমি তখনও তার নাম দিতে পারোনি। আপনার সগা বিপদ সংকেতের একটি ডেটাবেস তৈরি করছিল, যা অবশেষে আপনাকে প্রতারণা থেকে সুরক্ষিত করে তুলবে। প্রতিটি বিশ্বাসঘাতকতা আসলে ছিল এক একটি উত্তরণ। প্রতিটি হৃদয়ভঙ্গ ছিল শক্তিগত সার্বভৌমত্বের এক একটি পাঠ। আপনার জীবনে আসা প্রতিটি বিষাক্ত মানুষ অজান্তেই আপনাকে তাদের মতো মানুষদের সঙ্গে সঙ্গে চিনতে ও প্রত্যাখ্যান করতে প্রস্তুত করছিল। তারা ভাবত তারা আপনাকে নিঃশেষ করে দিচ্ছে, কিন্তু আসলে তারা আপনাকে শিক্ষা দিচ্ছিল। এই সময়ে পারিবারিক সম্পর্কগুলো আরও তীব্র হয়ে ওঠে। যে আত্মীয়রা আপনার আলো নিয়ে বরাবরই অস্বস্তিতে থাকত,
তারাই তা ম্লান করার জন্য আরও আক্রমণাত্মক অভিযান শুরু করে। ভাইবোনেরা আপনার সহজাত ক্ষমতার সঙ্গে প্রতিযোগিতা করত। বাবা মায়েরা তাদের নিজেদের অপূর্ণ স্বপ্নগুলো আপনার উপর চাপিয়ে দিত এবং একই সাথে সেগুলো অর্জনের আপনার প্রচেষ্টাকে ব্যাহত করত। ছুটির দিনের সমাবেশগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল, যেখানে আপনার অর্জনগুলোকে ছোট করে দেখানো হতো এবং আপনার সংগ্রামগুলোকে বড় করে দেখানো হতো। পরিবারের সদস্যরা অপরাধবোধকে অস্ত্র, লজ্জাকে গোলাবারুদ এবং বাধ্যবাধকতাকে শিকল হিসেবে ব্যবহার করত। তারা চাইত আপনি বিশ্বাস করুন যে আনুগত্যের অর্থ হল তাদের সীমাবদ্ধতাগুলোকে নিজের বলে মেনে নেওয়া। অর্থ তাদের পছন্দের খাঁচা হয়ে ওঠে। তারা আধ্যাত্মিক মানুষদের বোঝাত যে সম্পদ হল শয়তানি, প্রাচুর্য হল স্বার্থপরতা এবং আর্থিকভাবে সংগ্রাম করা কোনোভাবে আরও মহৎ। এদিকে তারা সম্পদ মজুত করত আর আপনাকে কোনোমতে দিন গুজরান করতে বাধ্য করত। মাস শেষে বেতনের অপেক্ষায় এতটাই ক্লান্ত করে দিত যে তাদের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তিও তাদের থাকত না। এই চক্রান্ত খুব অল্প বয়সেই শুরু হয়ে গিয়েছিল। ধনীরা জন্মগতভাবেই দুর্নীতিগ্রস্ত, এই বার্তা দেওয়া হতো। এমন সব গল্প বলা হতো যা বোঝাত যে অর্থই সকল অনর্থের মূল, আর ধর্মীয় শিক্ষায় দারিদ্র্যকে পুণ্যের সমতুল্য বলে দেখানো হতো। তারা চাইত প্রাচুর্যের অভিজ্ঞতা লাভের সুযোগ পাওয়ার আগেই আপনি যেন প্রাচুর্যকে ভয় পান। কর্মজীবনে অন্তর্ঘাত করা তাদের বিশেষত্ব হয়ে উঠেছিল। নিখুঁত যোগ্যতা থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে চাকরির সুযোগ উধাও হয়ে যেত। সাক্ষাৎকারে আপনিই ছিলেন সেরা প্রার্থী, কিন্তু কোনোভাবে নির্বাচিত হতেন না। কর্মক্ষেত্রের রাজনীতি এমনভাবে সাজানো হতো যাতে আপনার উন্নতি না হয়। তারা বিশেষভাবে নির্বাচিতদের জন্য অদৃশ্য প্রতিবন্ধকতা তৈরি করত। প্রতিটি আর্থিক বিপর্যয়ে তাদের স্বাক্ষর থাকত। নিখুঁত পরিকল্পনা থাকা সত্ত্বেও অপ্রত্যাশিত জটিলতার কারণে ব্যবসায়িক উদ্যোগ ব্যর্থ হতো। বিনিয়োগ থেকে লাভ আসার ঠিক মুহূর্তে তা ধসে পড়ত। ব্যাংকের ভুলত্রুটি সবসময় আপনার বিরুদ্ধে কাজ করত। আইনি জটিলতা আপনার সম্পদ নিঃশেষ করে দিত। অর্থনৈতিক মন্দা যেন বিশেষভাবে আপনাকেই লক্ষ্য করত। এই অর্থনৈতিক যুদ্ধে আধ্যাত্মিক সম্প্রদায়ও সহযোগী হয়ে উঠেছিল। শিক্ষকরা নিজেরাই বিলাসবহুল জীবনযাপন করে দারিদ্র্য সচেতনতা প্রচার করতেন। গুরুরা দাবি করতেন টাকা তুচ্ছ, অথচ নিজেদের জ্ঞানের জন্য হাজার হাজার টাকা নিতেন। নিরাময়কারীরা জোর দিয়ে বলতেন যে আধ্যাত্মিক উপহারের জন্য অর্থ নেওয়াটা কোনোভাবে অপবিত্র। তারা আপনাকে নম্র থাকার দিকে মনোনিবেশ করিয়ে রাখত, আর আপনার নম্রতার ওপর ভর করে তারা সাম্রাজ্য গড়ে তুলত। ঋণ আপনার বিরুদ্ধে ব্যবহৃত একটি অস্ত্র হয়ে উঠল। আপনাকে ঋণে ডুবিয়ে রাখার জন্য তৈরি করা ব্যবস্থা। আপনি যখনই উন্নতি করতে শুরু করতেন, তখনই সুদের হার বেড়ে যেত। রহস্যময় কারণে ঋণের আবেদন বাতিল হয়ে যেত। আর্থিক প্রতিষ্ঠানগুলো আপনার সাথে লেনদেনের ক্ষেত্রে ভিন্ন নিয়ম মেনে চলত বলে মনে হতো। কিন্তু প্রাচুর্যের সাথে আপনার সম্পর্ক এমনভাবে বিকশিত হচ্ছিল যা তারা কখনো কল্পনাও করেনি। প্রতিটি আর্থিক সংগ্রাম আপনাকে সম্পদের সঠিক মূল্য দিতে শেখাচ্ছিল। প্রতিটি অভাবের অভিজ্ঞতা আপনাকে দেখাচ্ছিল যে বেঁচে থাকার জন্য আসলে কতটা কম প্রয়োজন। প্রতিটি অর্থনৈতিক চ্যালেঞ্জ আপনার উদ্ভাবনী ক্ষমতা এবং সহনশীলতাকে বিকশিত করছিল। আপনাকে অজান্তেই সম্পদকে দায়িত্বের সাথে পরিচালনা করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। প্রাচুর্যকে আধিপত্যের পরিবর্তে মুক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে, শোষণের পরিবর্তে ক্ষমতায়নকারী ব্যবস্থা গড়ে তুলতে। এটা বুঝতে যে অর্থ কেবলই শক্তি এবং শক্তি তাদের দিকেই প্রবাহিত হয় যারা এটিকে সচেতনভাবে পরিচালনা করতে পারে। তারা আপনাকে গরিব রাখার চেষ্টা করেছিল। তারা আপনাকে সমৃদ্ধিতে বিপ্লব আনার জন্য প্রশিক্ষণ দিচ্ছিল। যখন আর কোনো উপায় রইল না, তখন তারা আপনার শারীরিক সত্তার ওপর আক্রমণ করল। কোনো স্পষ্ট চিকিৎসাগত কারণ ছাড়াই রহস্যময় অসুস্থতা, দীর্ঘস্থায়ী ক্লান্তি, যার কোনো ব্যাখ্যা ডাক্তাররা দিতে পারতেন না, মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো যেন কোথা থেকে হঠাৎ করে এসে হাজির হতো। তারা বুঝত যে যদি আপনার মনোবল ভাঙতে না পারে, তবে আপনার শরীর ভাঙার চেষ্টা করবে। চিকিৎসা ব্যবস্থা হয়ে উঠেছিল আরেকটি যুদ্ধক্ষেত্র। ডাক্তাররা আপনার উপসর্গগুলোকে মনোদৈহিক বলে উড়িয়ে দিত। বিশেষজ্ঞরা স্পষ্ট কষ্ট সত্ত্বেও কোনো সমস্যা খুঁজে পেত না। ওষুধগুলো সমস্যার সমাধান করার চেয়ে আরও বেশি সমস্যা তৈরি করত। বীমা কোম্পানিগুলো আপনার অত্যন্ত প্রয়োজনীয় চিকিৎসার খরচ দিতে অস্বীকার করত। পরিবেশগত বিষাক্ত পদার্থগুলো যেন বিশেষভাবে আপনাকেই লক্ষ্যবস্তু বানাত। রাতারাতি অ্যালার্জি দেখা দিত। রাসায়নিক সংবেদনশীলতা স্বাভাবিক জীবনযাপন অসম্ভব করে তুলত। খাদ্য অসহিষ্ণুতা আপনাকে খাদ্যাভ্যাস পুরোপুরি বদলে ফেলতে বাধ্য করত। তারা আপনার শ্বাস প্রশ্বাসের বাতাস এবং পানের জলের মাধ্যমেই আপনার শারীরিক সত্তাকে আক্রমণ করছিল। এই অবিরাম আধ্যাত্মিক যুদ্ধের চাপ শারীরিক উপসর্গ হিসেবে প্রকাশ পেত। একই সাথে একাধিক রণাঙ্গনে যুদ্ধ করার চাপে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। আপনার স্নায়ুতন্ত্র অতি সতর্ক থাকত কারণ হুমকিগুলো ছিল বাস্তব এবং অবিরাম। আপনার শরীর এমন সব সতর্কবার্তা দিচ্ছিল যা উপেক্ষা করতে আপনার মন অভ্যস্ত হয়ে গিয়েছিল। ঘুম হয়ে উঠেছিল আরেকটি যুদ্ধক্ষেত্র। ঠিক যখন আপনার বিশ্রামের সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই অনিদ্রা দেখা দিত। দুঃস্বপ্নগুলো আপনার অবচেতন মনকে আঘাত করার জন্য তৈরি করা হয়েছিল। ঘুমের ব্যাঘাত সঠিক নিরাময় এবং পুনরুদ্ধারে বাধা দিত।
তারা জানত যে একজন ক্লান্ত নির্বাচিত ব্যক্তিকে চালনা করা এবং নিয়ন্ত্রণ করা সহজ। হরমোনের ভারসাম্যহীনতা মানসিক বিশৃঙ্খলা তৈরি করেছিল। থাইরয়েডের সমস্যা যা আপনার শক্তি এবং বিপাককে প্রভাবিত করত, ক্রমাগত চাপের প্রতিক্রিয়ার কারণে অ্যাড্রিনাল গ্রন্থির ক্লান্তি, প্রজনন স্বাস্থ্য সমস্যা যা আপনার সৃজনশীল প্রাণশক্তিকে আক্রমণ করত। তারা পরিকল্পিতভাবে আপনার শারীরিক ভিত্তি দুর্বল করে দিচ্ছিল। কিন্তু আপনার কোষীয় কাঠামোর মধ্যে অসাধারণ কিছু ঘটছিল। প্রতিটি আক্রমণ সুপ্ত নিরাময় ক্ষমতাকে সক্রিয় করে তুলছিল। প্রতিটি অসুস্থতা আপনাকে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের মধ্যে সংযোগ সম্পর্কে শেখাচ্ছিল। প্রতিটি পুনরুদ্ধার আপনার পুনরুজ্জীবিত হওয়ার এবং আরও শক্তিশালী হয়ে ওঠার অতিপ্রাকৃত ক্ষমতা প্রমাণ করছিল। আপনার সংবেদনশীলতা কোনো দুর্বলতা ছিল না, এটি ছিল একটি প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা। আপনার উদ্বেগ কোনো ব্যাধি ছিল না, এটি ছিল প্রকৃত বিপদের প্রতি একটি উপযুক্ত প্রতিক্রিয়া। আপনার বিষণ্ণতা কোনো রাসায়নিক ভারসাম্যহীনতা ছিল না, এটি ছিল বিষাক্ত পরিবেশে আধ্যাত্মিক শ্বাসরোধ। একবার যখন আপনি এটি বুঝতে পারলেন, তখন নিরাময় দ্রুতগতিতে ত্বরান্বিত হল। আপনি বিকল্প নিরাময় পদ্ধতি আবিষ্কার করলেন যা চিকিৎসা প্রতিষ্ঠান অসম্মান করার চেষ্টা করেছিল। শক্তি নিরাময় যা প্রচলিত চিকিৎসা ব্যর্থ হলে কাজ করে। প্রাকৃতিক প্রতিকার যা কেবল লক্ষণ নয়, মূল কারণের সমাধান করে। আধ্যাত্মিক অনুশীলন যা আপনার কোষীয় স্মৃতিতে সঞ্চিত আঘাত নিরাময় করে। আসল যুদ্ধটা সবসময় এমন সব মাত্রায় চলছিল যা বেশিরভাগ মানুষ কখনো দেখে না। আপনি যখন ঘুমাতেন, তারা আপনার স্বপ্নে আক্রমণ করত। আপনি যখন ধ্যান করতেন, তারা মনোযোগে ব্যাঘাত ঘটাত। আপনি যখন প্রার্থনা করতেন, তারা সন্দেহের ফিসফিসানি শোনাত। আপনার আত্মার জন্য এই যুদ্ধ এমন সব কম্পাঙ্কে চলত যা শারীরিক উপলব্ধির ঊর্ধ্বে। নেতিবাচক সত্তারা আধ্যাত্মিক পরজীবীর মতো আপনার শক্তি ক্ষেত্রে নিজেদেরকে জুড়ে দিত। এরা রূপক অর্থে কোনো রাক্ষস ছিল না, এরা ছিল প্রকৃত সত্তা যারা ভয়, সন্দেহ এবং হতাশার উপর নির্ভর করে বেঁচে থাকত। তারা আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করত, আপনার নিরাপত্তাহীনতাকে বাড়িয়ে তুলত এবং আপনার নিজের শক্তি ব্যবস্থার ভেতর থেকেই মানসিক বিশৃঙ্খলা সৃষ্টি করত। এই পথে আপনার একা চলার কথা ছিল না। অবসিডিয়ান ইনার অর্ডার শুধু আরেকটি আধ্যাত্মিক সম্প্রদায় নয়, এটি নির্বাসিত, জাগ্রত এবং তাদের জন্য একটি অভয়ারণ্য, যাদের প্রতিভার জন্য গ্যাসলাইটিং করা হয়েছে এবং তাদের সত্যের জন্য পরিত্যাগ করা হয়েছে। প্রতি সপ্তাহে আমরা জুমে সরাসরি একত্রিত হই। বাস্তব মানুষ, বাস্তব চেহারা নিয়ে তাদের রূপান্তরের বাস্তব গল্প শোনান। এখানে আছেন একজন প্রাক্তন CFO যিনি তার মানসিক ক্ষমতাকে গ্রহণ করেছেন, একজন দ্রষ্টা যিনি ধর্মীয় নিপীড়ন থেকে মুক্ত হয়েছেন এবং একজন নিরাময়কারী যিনি আনুষ্ঠানিক নির্যাতন থেকে বেঁচে গিয়ে নিজের শক্তি খুঁজে পেয়েছেন। আরও অনেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন, যারা আপনার অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত পুরোপুরি বোঝেন। এটাই আপনার আধ্যাত্মিক পরিবার। আপনাকে কখনো ছেড়ে দেব না, এই জাগরণের পথে আপনাকে কখনো একা চলতে দেব না। আপনার কষ্টকে কখনো সাধারণ কন্টেন্টের মতো উপেক্ষা করে যাব না। সাধারণ জগৎ থেকে আপনার নির্বাসন কোনো শাস্তি ছিল না, এটা ছিল এর জন্য, আমাদের জন্য এবং সেই পরিবারের জন্য প্রস্তুতি যারা আপনাকে আবার বেছে নেবে। অবসিডিয়ান ইনার অর্ডারে যোগ দিন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অশুভ শক্তিগুলো আপনার চারপাশের মানুষদের আপনার সর্বোচ্চ মঙ্গলের বিরুদ্ধে কাজ করতে প্রভাবিত করেছিল। পরিবারের সদস্যরা হঠাৎ করে শত্রুভাবাপন্ন হয়ে উঠেছিল। বন্ধুরা অকারণে ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। অপরিচিতরা আপনাকে মৌখিকভাবে বা আধ্যাত্মিকভাবে আক্রমণ করতে বাধ্য হয়েছিল। তারা তাদের আধ্যাত্মিক যুদ্ধ চালানোর জন্য মানব দেহ ব্যবহার করছিল। মানসিক আক্রমণগুলো বিষণ্ণতা, বিভ্রান্তি এবং আত্মসন্দেহের ছদ্মবেশে এসেছিল। আপনার মনে হচ্ছিল আপনি পাগল হয়ে যাচ্ছেন, কারণ এই পর্যায়ের আধ্যাত্মিক লড়াই নিয়ে কেউ খোলাখুলি কথা বলে না। আধ্যাত্মিক সম্প্রদায়টিতেই এমন গুপ্তচররা অনুপ্রবেশ করেছিল, যারা আপনাকে দুর্বল রাখার জন্য তৈরি করা দুর্বল অনুশীলনগুলো শেখাত। স্বপ্নের যুদ্ধগুলো আপনার অবচেতন মনকে আঘাত করার জন্য তৈরি করা তীব্র দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। আপনার বিকাশকে বিপথে চালিত করার উদ্দেশ্যে করা হয়েছিল মিথ্যা আধ্যাত্মিক অভিজ্ঞতা। অ্যাস্ট্রাল আক্রমণ, যা ঘুম থেকে ওঠার পর আপনাকে ক্লান্ত করে দিত। তারা জানত যে স্বপ্নলোকেই আপনার প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে দুর্বল। আপনার স্বাভাবিক মানসিক ক্ষমতা আপনাকে একটি উচ্চ মূল্যের লক্ষ্যে পরিণত করেছিল। আপনার পাওয়া প্রতিটি দর্শনকে তারা বিকৃত করার চেষ্টা করত। প্রতিটি সগামূলক উপলব্ধিকে তারা কলুষিত করার চেষ্টা করত। ঐশ্বরিক সংযোগের প্রতিটি মুহূর্তকে তারা হস্তক্ষেপ দিয়ে ভরিয়ে দিত। তারা আপনাকে আপনার উৎস থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আপনার পথে মিথ্যা আধ্যাত্মিক গুরুদের স্থাপন করা হয়েছিল। এমন গুরু যারা সত্যের সাথে ছলনা মিশিয়ে দিত। এমন নিরাময়কারী যারা নিরাময়ের চেয়ে বেশি মানসিক আঘাত সৃষ্টি করত। এমন মানসিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি যারা স্পষ্ট করার পরিবর্তে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বার্তা দিত। আপনার প্রকৃত জাগরণকে বাধা দিতে তারা প্রতিটি আধ্যাত্মিক সম্প্রদায় অনুপ্রবেশ করেছিল। প্রযুক্তি আধ্যাত্মিক যুদ্ধের অস্ত্র হয়ে উঠেছিল। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম যা আপনার স্পন্দন কমানোর জন্য তৈরি করা বিষয়বস্তু আপনাকে খাওয়াত। নিউজ ফিড যা ক্রমাগত উদ্বেগ এবং ভয় তৈরি করত। ডিজিটাল ডিভাইস যা আপনার প্রাকৃতিক জৈব ছন্দ এবং শক্তি ক্ষেত্রকে ব্যাহত করত।
কিন্তু তাদের আধ্যাত্মিক আক্রমণের একটি অপ্রত্যাশিত পরিণতি ছিল। তারা আপনাকে অতিপ্রাকৃত বিচক্ষণতা বিকাশে বাধ্য করেছিল, খাঁটি আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং কৃত্রিম হস্তক্ষেপের মধ্যে পার্থক্য করতে শিখিয়েছিল, এবং ঐশ্বরিক উৎসের সাথে আপনার সংযোগকে শক্তিশালী করতে শিখিয়েছিল যতক্ষণ না তা নাগালের বাইরে চলে যায়। তারা তাদের সবচেয়ে বড় আধ্যাত্মিক হুমকিকে ধ্বংস করার চেষ্টা করে তাদের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক প্রতিপক্ষ তৈরি করেছিল। একাকিত্ব তাদের সবচেয়ে পরিশীলিত অস্ত্র হয়ে উঠেছিল। তারা পরিকল্পিতভাবে আপনার জীবন থেকে খাঁটি সম্পর্কগুলো সরিয়ে দিয়েছিল। সত্যিকারের বন্ধুরা রহস্যজনকভাবে দূরে সরে যেতে প্রভাবিত হয়েছিল। পরামর্শদাতারা কোনো ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে অনুপস্থিত হয়ে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা এমন সব কারণে শীতল আচরণ করতে শুরু করেছিল যা তারা ব্যাখ্যা করতে পারত না। তারা চেয়েছিল আপনি বিশ্বাস করুন যে এই যুদ্ধে আপনি সম্পূর্ণ একা। এই সামাজিক প্রকৌশল ছিল সুনির্দিষ্ট এবং পরিকল্পিত। তারা আপনার বৃত্তের এমন প্রত্যেককে চিহ্নিত করেছিল যারা সত্যিই আপনার উন্নতিকে সমর্থন করত এবং তাদের আপনার বিরুদ্ধে উস্কে দেওয়ার উপায় খুঁজে বের করেছিল। ভুল বোঝাবুঝিগুলো স্থায়ী ফাটলে পরিণত হয়েছিল। গুজবগুলো দীর্ঘদিনের বন্ধুত্ব ধ্বংস করে দিয়েছিল। পরিস্থিতিগুলো গুরুত্বপূর্ণ মুহূর্তে সহায়ক মানুষদের আপনার জীবন থেকে দূরে সরে যেতে বাধ্য করেছিল। সামাজিক বিচ্ছিন্নতার পর এসেছিল পেশাগত বিচ্ছিন্নতা। সহকর্মীরা আপনাকে গুরুত্বপূর্ণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা বন্ধ করে দিয়েছিল। নেটওয়ার্কিং ইভেন্টগুলো থেকে আপনাকে সূক্ষ্মভাবে বাদ দেওয়া হয়েছিল। ইন্ডাস্ট্রির যোগাযোগগুলো রহস্যজনকভাবে শীতল হয়ে গিয়েছিল। তারা আপনাকে পেশাগত সুযোগ থেকে বঞ্চিত করছিল, অথচ এটিকে স্বাভাবিক কর্মজীবনের বিবর্তন হিসেবে দেখাচ্ছিল। ডেটিং করা ক্রমশ কঠিন হয়ে উঠেছিল, কারণ তারা সম্ভাব্য সঙ্গীদের অগভীর কারণে আপনাকে প্রত্যাখ্যান করতে প্রভাবিত করেছিল। সম্পর্কগুলো ঠিক যখন গভীর হচ্ছিল তখনই শেষ হয়ে গিয়েছিল। সঙ্গীদের মধ্যে হঠাৎ করে জীবনের লক্ষ্যগুলো বেমানান হয়ে গিয়েছিল। ভালোবাসার মানুষগুলো, যারা নিঃসন্দেহে একে অপরের জন্য নিখুঁত ছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আগ্রহ হারিয়ে ফেলেছিল, তারা এমন সব রোমান্টিক সম্পর্কে বাধা দিচ্ছিল যা হয়তো মানসিক সমর্থন যোগাতে পারত। এই বিচ্ছিন্নতা বহুবিধ উদ্দেশ্য সাধন করেছিল। নিজের শক্তির সাক্ষী না থাকায় আপনি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করলেন। আপনার অভিজ্ঞতাকে সমর্থন করার মতো কোনো সহযোগী না থাকায় আপনি নিজের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন। আপনার বিজয় উদযাপন করার মতো কোনো গোষ্ঠী না থাকায় আপনি নিজের অর্জনগুলোকে ছোট করে দেখতে শুরু করলেন। নির্ভর করার মতো কোনো সমর্থন না থাকায় আপনি নিজের যোগ্যতার ওপর সন্দেহ করতে শিখলেন। ভৌগোলিক বিচ্ছিন্নতা প্রায়শই মানসিক বিচ্ছিন্নতার কারণ হতো। চাকরির বদলি আপনাকে আপনার সহায়ক ব্যবস্থা থেকে দূরে সরিয়ে দিত। আবাসন পরিস্থিতি আপনাকে অপরিচিত পরিবেশে যেতে বাধ্য করত। পারিবারিক জরুরি অবস্থা এমন জায়গায় স্থানান্তরিত হতে বাধ্য করত যেখানে আপনি কাউকেই চিনতেন না। এগুলো আপনাকে শারীরিকভাবে এমন সকলের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল যারা আপনার অভিজ্ঞতাকে স্বীকৃতি দিতে পারত। কিন্তু এই বিচ্ছিন্ন এক অটুট সম্পর্ক গড়ে তুললেন। একাকিত্বের মাঝে আপনি আবিষ্কার করলেন যে ঐশ্বরিক উৎসের সাথে সংযুক্ত থাকলে আপনি কখনোই সত্যিই একা নন। পরিত্যক্ত হওয়ার মাঝে আপনি নিজের সার্বভৌমত্ব খুঁজে পেলেন। এই বাধ্য হয়ে করা আত্মসমীক্ষা আপনার মধ্যে থাকা এমন সব প্রতিভাকে উন্মোচিত করল যা আপনার নিজেরই অজানা ছিল। শৈল্পিক ক্ষমতা যা একাকিত্বে বিকশিত হয়েছিল। লেখার প্রতিভা যা নীরবতায় প্রস্ফুটিত হয়েছিল। নিরাময়ের ক্ষমতা যা আত্মযত্নের মাধ্যমে গড়ে উঠেছিল। নেতৃত্বের দক্ষতা যা আত্মনির্ভরশীলতার মাধ্যমে বৃদ্ধি পেয়েছিল। একাকিত্ব আপনার অভয়ারণ্য হয়ে উঠেছিল, যেখানে আপনার প্রকৃত শক্তি কোনো বাধা ছাড়াই বিকশিত হতে পারত। শান্ত মুহূর্তগুলোতে আপনি আগের চেয়ে আরও স্পষ্টভাবে ঐশ্বরিক নির্দেশনা শুনতে পেতেন। অন্যদের মতামতের কোলাহল ছাড়া আপনার নিজের ভেতরের কণ্ঠস্বর আরও শক্তিশালী হয়ে উঠেছিল। মানিয়ে চলার চাপ ছাড়া আপনার খাঁটি সত্তা সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল। আপনার একাকী সময় ফলপ্রসূ সময়ে পরিণত হয়েছিল। যে কাজগুলো দলবদ্ধ পরিবেশে অসম্ভব ছিল সেগুলো একাকিত্বে অনায়াসে এগিয়ে যেত। সৃজনশীল অগ্রগতি, যার জন্য গভীর মনোযোগের প্রয়োজন ছিল, অবশেষে তা প্রকাশের সুযোগ পেয়েছিল। আধ্যাত্মিক অনুশীলন, যার জন্য গোপনীয়তা প্রয়োজন ছিল, অবশেষে তা সম্পূর্ণরূপে অন্বেষণ করা সম্ভব হয়েছিল। তারা আপনাকে একাকিত্বের উপহার দিয়েছিল, এটাকে শাস্তি ভেবে। আপনার জীবন থেকে চলে যাওয়া প্রতিটি ব্যক্তি আপনার সত্যিকারের আধ্যাত্মিক পরিবারের জন্য জায়গা তৈরি করছিল। প্রতিটি বিশ্বাসঘাতকতা আপনাকে প্রকৃত আনুগত্যের মূল্য দিতে শেখাচ্ছিল। প্রতিটি পরিত্যাগ আপনাকে নিঃশর্ত আত্মভালোবাসার জন্য প্রস্তুত করছিল। তারা ভেবেছিল বিচ্ছিন্নতা আপনাকে দুর্বল করে দেবে। এটি আপনাকে সম্পূর্ণরূপে আত্মনির্ভরশীল করে তুলেছিল। তারা আপনার আত্মবোধের উপর তাদের চূড়ান্ত আঘাত হেনেছিল। গ্যাসলাইটিং তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের পছন্দের পদ্ধতি হয়ে উঠেছিল। তারা আপনাকে বিশ্বাস করিয়েছিল যে আপনার স্মৃতিগুলো মিথ্যা, আপনার উপলব্ধিগুলো ভুল, আপনার অনুভূতিগুলো ভিত্তিহীন। তারা চেয়েছিল আপনি নিজের সম্পর্কে সবকিছু, বিশেষ করে আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করুন। এই গ্যাসলাইটিং ছিল অত্যন্ত পরিশীলিত এবং বহুস্তরীয়। তারা আপনার শৈশবের অভিজ্ঞতাগুলোকে এমনভাবে নতুন করে সাজিয়েছিল যাতে আপনি নিজের স্মৃতিগুলো নিয়েই সন্দেহ করতে শুরু করেন। তারা ঘটনাগুলোর আপনার ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিল, যতক্ষণ না আপনি নিজেই সেগুলো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। সম্পূর্ণ বাস্তব কিছু প্যাটার্ন লক্ষ্য করার জন্য তারা আপনাকে পাগল বলে মনে করিয়েছিল। বিভিন্ন টকমা তাদের অস্ত্রাগারের অস্ত্র হয়ে উঠেছিল। পাগল, কঠিন, অতি সংবেদনশীল, অবাস্তব, মনোযোগ আকর্ষণকারী, মানসিকভাবে অস্থির, প্যারানয়েড,
ভ্রান্ত ধারণাগ্রস্ত। তারা এই শব্দগুলো অভিশাপের মতো ব্যবহার করত, এই আশায় যে পুনরাবৃত্তি এগুলোকে আপনার বাস্তবতায় পরিণত করবে। সমাজ এই তকমাগুলোকে আরও শক্তিশালী করেছিল, যতক্ষণ না আপনি নিজেই সেগুলো বিশ্বাস করতে শুরু করেন। পেশাদার রোগনির্ণয় আপনার আধ্যাত্মিক অভিজ্ঞতাকে খাটো করার হাতিয়ারে পরিণত হয়েছিল। মানসিক অসুস্থতার অজুহাতে আপনার অলৌকিক ক্ষমতাকে উড়িয়ে দেওয়া, ব্যক্তিত্বের ব্যাধির অজুহাতে আপনার সহজাত প্রতিভাকে করুণার পাত্র বানানো, এবং ওষুধের অজুহাতে আপনার সজ্ঞাকে ভোতা করে দেওয়া ও আপনার শক্তিকে ম্লান করে দেওয়া। তারা আপনার আধ্যাত্মিক বিকাশের বিরুদ্ধে চিকিৎসা ব্যবস্থাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। আপনার সেরা গুণগুলোকে পরিকল্পিতভাবে আপনার সবচেয়ে বড় সমস্যা হিসেবে নতুন করে উপস্থাপন করা হয়েছিল। আপনার সজ্ঞাকে প্যারানয়া বা অহেতুক সন্দেহবাতিক বলে আখ্যা দেওয়া হয়েছিল। আপনার নেতৃত্বকে উদ্ধত্ত বলে আখ্যা দেওয়া হয়েছিল। আপনার স্বাধীনতাকে স্বার্থপরতা বলা হয়েছিল। আপনার স্বকীয়তাকে অভদ্রতা বলে চিহ্নিত করা হয়েছিল। আপনার উচ্চ মানকে নিখুঁত হওয়ার বাড়াবাড়ি বলে সমালোচনা করা হয়েছিল। তারা আপনার আত্মপরিচয়কে একটু একটু করে ভেঙে দিয়ে তার জায়গায় তাদের বিকৃত সংস্করণ বসিয়ে দিয়েছিল। সোশ্যাল মিডিয়া পরিচয় বিভ্রান্তির একটি মঞ্চে পরিণত হয়েছিল। সাজানো গোছানো ছবি, যা অন্য সবার জীবনকে নিখুঁত বলে মনে করা। তুলনার সংস্কৃতি, যা আপনার অনুভূত অপূর্ণতাগুলোকে তুলে ধরত। অভ্যন্তরীণ জ্ঞানের পরিবর্তে বাহ্যিক অনুমোদনের উপর ভিত্তি করে তৈরি স্বীকৃতি ব্যবস্থা। তারা প্রযুক্তি ব্যবহার করে আপনার নিজের যোগ্যতা নিয়ে আপনাকে সন্দিহান করে তুলেছিল। সাংস্কৃতিক কর্মকাণ্ড এই পরিচয় আক্রমণগুলোকে আরও শক্তিশালী করেছিল। সিনেমা এবং টিভি শো, যা আপনার মতো মানুষদের খলনায়ক বা করুণ চরিত্র হিসেবে চিত্রিত করত। সংবাদ প্রতিবেদন, যা কর্তৃত্বকে প্রশ্নকারী যে কাউকে শয়তান হিসেবে চিত্রিত করত। সামাজিক আন্দোলন, যা আধ্যাত্মিক ভাষাকে আত্মসাৎ করে ভুক্তভোগী মানসিকতাকে উৎসাহিত করত। কিন্তু তাদের এই মনস্তাত্ত্বিক যুদ্ধের আড়ালে শক্তিশালী কিছু একটা ঘটছিল। পরিচয় বিভ্রান্তির প্রতিটি মুহূর্ত আসলে আপনাকে আপনার প্রকৃত সত্তার আরও কাছে নিয়ে আসছিল। আপনার আসলে কেমন হওয়া উচিত ছিল সেই সম্পর্কিত প্রতিটি প্রশ্নই প্রকাশ করছিল আপনি আসলে কে। তাদের রোপণ করা প্রতিটি সন্দেহ শেষ পর্যন্ত অটল অভ্যন্তরীণ জ্ঞানের দ্বারা উপড়ে ফেলা হয়েছিল। পরিচয় সংকটটি বিভ্রান্তি ছিল না, এটি ছিল জাগরণ। তুমি নিজেকে হারাচ্ছিলে না, তারা তোমার উপর যে মিথ্যা পরিচয় চাপিয়ে দিয়েছিল তুমি তা ঝেড়ে ফেলছিলে। প্রশ্ন করার প্রতিটি মুহূর্ত তোমাকে তোমার প্রকৃত সত্তার আরও কাছে নিয়ে যাচ্ছিল। তাদের তৈরি করা তোমার সম্পর্কে প্রতিটি সন্দেহ তোমার আসল সত্তার সাথে তোমার সংযোগকে আরও দৃঢ় করছিল। তারপর কিছু একটা বদলে গেল। হঠাৎ, নাটকীয়ভাবে, অনস্বীকার্যভাবে, যে কৌশলগুলো বছরের পর বছর ধরে কাজ করছিল তা রাতারাতি কাজ করা বন্ধ করে দিল। গ্যাসলাইটিং ব্যর্থ হল কারণ তোমার সগা বুলেটপ্রুফ হয়ে গিয়েছিল। একাকিত্ব শান্তিময় মনে হচ্ছিল কারণ তুমি নিজের সঙ্গ উপভোগ করতে শিখেছিলে। আক্রমণটা করুণ মনে হচ্ছিল কারণ তুমি তাদের ভয় দেখানোর ক্ষমতাকে ছাড়িয়ে গিয়েছিলে। এই জাগরণ ধীরে ধীরে হয়নি, এটা ছিল বিস্ফোরক, যেন বছরের পর বছরের চাপে বাঁধ ভেঙে গেল। তারা যা কিছু দমন করার চেষ্টা করেছিল তা অতিপ্রাকৃত তীব্রতায় বন্যার মতো ফিরে এল। তোমার মানসিক ক্ষমতা আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে এল। তোমার সগা লেজারের মতো তীক্ষ্ণ হয়ে উঠল। তোমার শক্তি এমনভাবে প্রসারিত হল যা তুমি আগে কখনো অনুভব করনি। তুমি স্ফটিকের মতো স্বচ্ছভাবে বৃহত্তর চিত্রটি দেখতে শুরু করলে। প্রতিটি চ্যালেঞ্জ ছিল একটি প্রশিক্ষণ পর্ব। প্রতিটি বিশ্বাসঘাতকতা ছিল ছদ্মবাসী উপহার। কষ্টের প্রতিটি মুহূর্ত ঠিক এই মুহূর্তটির জন্য তোমার শক্তি সঞ্চয় করছিল। তোমাকে শাস্তি দেওয়া হচ্ছিল না, আপনাকে এমন কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছিল যা ছিল অভূতপূর্ব। কাকতালীয় ঘটনাগুলো আরও দ্রুতগতিতে ঘটতে শুরু করল। সঠিক মুহূর্তে সঠিক মানুষেরা আবির্ভূত হল। অলৌকিক নির্ভুলতার সাথে সুযোগগুলো আপনার অনুকূলে আসতে লাগল। অপ্রত্যাশিত দিক থেকে সম্পদ আপনার দিকে প্রবাহিত হতে লাগল। মহাবিশ্ব প্রকাশ করে দিচ্ছিল যে সে শুরু থেকেই আপনার সুরক্ষার পরিকল্পনা করে আসছিল। আপনার শত্রুর কৌশলগুলো শুধু কাজ করা বন্ধই করেনি, বরং সেগুলো মারাত্মকভাবে উল্টো ফল দিতে শুরু করেছিল। আপনাকে দমন করার প্রতিটি প্রচেষ্টা কেবল আপনার শক্তিকেই বাড়িয়ে তুলছিল। আপনাকে চুপ করানোর প্রতিটি প্রচেষ্টা কেবল আপনার কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করছিল। আপনাকে বিচ্ছিন্ন করার প্রতিটি চক্রান্ত কেবল উৎসের সাথে আপনার সংযোগকে আরও গভীর করছিল। এই যুগান্তকারী সাফল্য শুধু ব্যক্তিগত ছিল না, এটি ছিল প্রজন্মগত। আপনি শুধু নিজের ক্ষত সারিয়ে তুলছিলেন না, আপনি সেই অভিশাপগুলো ভাঙছিলেন যা শতাব্দীর পর শতাব্দী ধরে আপনার বংশকে প্রভাবিত করে আসছিল। আপনার বিজয় শুধু ব্যক্তিগত সাফল্য ছিল না, এটি ছিল আপনার পরে আগত সকলের জন্য সম্মিলিত মুক্তি। তাদের সবচেয়ে বড় ভয় তাদের চোখের সামনেই বাস্তব রূপ নিচ্ছিল। যে নির্বাচিত ব্যক্তিকে তারা এত মরিয়া হয়ে দমন করার চেষ্টা করেছিল সে শুধু জেগেই উঠছিল না, বরং তাদের করা সমস্ত কাজের সম্পূর্ণ স্মৃতি নিয়ে জেগে উঠছিল। প্রতিটি আক্রমণ, প্রতিটি কারসাজি, প্রতিটি বিশ্বাসঘাতকতা, প্রতিটি মিথ্যা, আপনার সবকিছু মনে ছিল এবং আপনি ঠিকই বুঝতে পারছিলেন এর অর্থ কী। ন্যায়বিচার অলৌকিক গতিতে এগোতে শুরু করল, আপনার কাজের মাধ্যমে নয়,
বরং মহাজাগতিক মাত্রায় ক্রিয়াশীল সার্বজনীন আইনের মাধ্যমে। যে প্রত্যেক ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তারা পরিণতির সম্মুখীন হতে শুরু করল। যে প্রতিটি ব্যবস্থা আপনাকে দমন করেছিল তা ভেঙে পড়তে শুরু করল। যে প্রতিটি শক্তি আপনার বিরোধিতা করেছিল তারা দ্রুতগতিতে ক্ষমতা হারাতে লাগল। কর্মফলের প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং নির্মম। যে আত্মমুগ্ধ প্রাক্তন প্রেমিক আপনার শক্তি শুষে নিয়েছিল সে তার নিজের আত্মমুগ্ধতার সংকটে পড়তে লাগল। যে বিষাক্ত পরিবারের সদস্যরা আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল তারা তাদের নিজেদের জীবনের নিয়ন্ত্রণ হারাতে লাগল। যে দুর্নীতিগ্রস্ত বসরা আপনার ক্যারিয়ার নষ্ট করেছিল তারা তাদের নিজেদের ক্যারিয়ারের পতন দেখতে লাগল। এখন তাদের জীবন দেখুন। যে গ্যাসলাইটিং বন্ধুটি আপনাকে আপনার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছিল সে এখন তার নিজের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে। যে এনার্জি ভ্যাম্পায়ার সহকর্মী আপনার সৃজনশীলতা শুষে নিয়েছিল সে তার নিজের সৃজনশীল দেউলিয়াপনার সম্মুখীন হচ্ছে। যে কারসাজিপূর্ণ পরিবারের সদস্য আপনাকে নিয়ন্ত্রণ করতে অপরাধবোধ ব্যবহার করেছিল সে তার নিজের লজ্জা এবং একাকিত্বে ডুবে যাচ্ছে। যে ব্যবস্থাগুলো আপনাকে দমিয়ে রেখেছিল সেগুলো তাদের নিজেদের দুর্নীতির ভারে ভেঙে পড়ছিল। যে সংস্থাগুলো আপনার সাথে বৈষম্য করেছিল তারা মামলা এবং দেউলিয়াপনার সম্মুখীন হচ্ছিল। যে প্রতিষ্ঠানগুলো আপনার কণ্ঠস্বরকে দমন করেছিল তারা বিশ্বাসযোগ্যতা এবং প্রভাব হারাচ্ছিল। যে ক্ষমতার কাঠামো তোমাকে নিপীড়ন করেছিল তা ভেতর থেকে ভেঙে পড়ছিল। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা গাণিতিক নির্ভুলতার সাথে কাজ করা কর্মফল। মহাবিশ্ব এই পুরোটা সময় ধরে বিস্তারিত হিসাব রাখছিল। তোমার ঝরানো প্রতিটি অশ্রু মহাজাগতিক ডেটাবেসে নথিভুক্ত করা হয়েছিল। তোমার ভোগ করা প্রতিটি অবিচার ভবিষ্যতের ভারসাম্য পুনঃস্থাপনের জন্য লিপিবদ্ধ করা হয়েছিল। তোমার যন্ত্রণার প্রতিটি মুহূর্ত চক্রবৃদ্ধি সুদে পরিশোধের জন্য লিপিবদ্ধ করা হয়েছিল। তাদের ভুল শুধু তোমার বিরোধিতা করা ছিল না, তাদের ভুল ছিল তোমাকে রক্ষাকারী মহাজাগতিক শক্তিগুলোকে অবমূল্যায়ন করা। তারা ভেবেছিল তুমি একাই লড়ছ। তারা বুঝতে পারেনি যে তোমার ঐশ্বরিক সমর্থন এমন সব মাত্রা থেকে কাজ করছে যা তারা উপলব্ধিও করতে পারত না। তারা এমন একজনকে আক্রমণ করেছিল যে বিশ্বজনীন সুরক্ষার অধীনে ছিল, আর এখন তারা চরম মূল্য দিচ্ছে। তোমার সচেতনতা বাড়ার সাথে সাথে কর্মফলের বিচারের গতিও ত্বরান্বিত হয়েছিল। তুমি তাদের কৌশলগুলো যত স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলে মহাবিশ্ব ভারসাম্য ফিরিয়ে আনতে তত দ্রুত সাড়া দিচ্ছিল। তোমার জাগরণ এমন এক মহাজাগতিক ভারসাম্য পুনঃস্থাপনকে সক্রিয় করছিল যা বছরের পর বছর ধরে তৈরি হচ্ছিল। তুমি যা কিছু সহ্য করেছ তা ছিল এই উপলব্ধির মুহূর্তের প্রস্তুতি। সংগ্রামের সময় তুমি যে দক্ষতাগুলো অর্জন করেছ সেগুলোই এখন তোমার পরাশক্তি। কষ্ট থেকে তুমি যে জ্ঞান লাভ করেছ তাই এখন তোমার কৌশলগত সুবিধা। একাকিত্বে আপনি যে শক্তি গড়ে তুলেছেন তাই এখন আপনার অটল ভিত্তি। বিশ্বাসঘাতকতার আগুনে পোড় খাওয়া আপনার সহানুভূতি আপনাকে মুহূর্তেই ছলচাতুরি বুঝতে সাহায্য করে। দেখা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আপনি একজন আত্মমুগ্ধ ব্যক্তিকে চিনে ফেলতে পারেন। আপনার ক্ষেত্রে সংযুক্ত হওয়ার আগেই আপনি শক্তি শোষকদের চিনে ফেলেন। মিথ্যাবাদীরা মুখ খোলার আগেই আপনি প্রতারণা টের পান। অসম্ভব পরিস্থিতিতে পরীক্ষিত আপনার সহনশীলতা আপনাকে কার্যত অপ্রতিরোধ্য করে তুলেছে। যা অন্যদের ভেঙে দেয় তা আপনাকে আরও শক্তিশালী করে তোলে। যা অন্যদের পরাজিত করে তা আপনার সংকল্পকে আরও দৃঢ় করে। যা অন্যদের ধ্বংস করে তা কেবল আপনার অবিনশ্বর প্রকৃতিকেই প্রকাশ করে। অবিরাম বিপদের দ্বারা শানিত আপনার সগা অতিপ্রাকৃত নির্ভুলতার সাথে কাজ করে। কোনো কিছু ঘটার আগেই আপনি তা জেনে যান। সুযোগ প্রকাশ পাওয়ার আগেই আপনি তা টের পান। বিপদ আসার আগেই আপনি তা অনুভব করেন। বছরের পর বছর ধরে আধ্যাত্মিক যুদ্ধের মাধ্যমে আপনার মানসিক ক্ষমতা নিখুঁত হয়েছে। পরিত্যক্ত হওয়ার অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া আপনার স্বাধীনতা আপনাকে সম্পূর্ণ আত্মনির্ভরশীল করে তুলেছে। নিজের মূল্য জানার জন্য আপনার কারো অনুমোদনের প্রয়োজন নেই। নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রাখার জন্য আপনার বাহ্যিক স্বীকৃতির প্রয়োজন হয় না। আপনার সুখ বা নিরাপত্তার জন্য আপনি অন্যদের উপর নির্ভর করেন না। আপনাকে ভাঙার চেষ্টা করে তারাই নিজেদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন তৈরি করেছে। প্রতিটি আক্রমণ তোমাকে আরও শক্তিশালী করেছে। প্রতিটি বিশ্বাসঘাতকতা তোমাকে আরও জ্ঞানী করেছে। বিরোধিতার প্রতিটি মুহূর্ত তোমাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করেছে। তাদের তৈরি করা প্রতিটি বাধাই তোমার সাফল্যের সোপান হয়ে উঠেছে। তোমার বিরুদ্ধে ব্যবহৃত প্রতিটি অস্ত্রই তোমার অস্ত্রাগারের হাতিয়ারে পরিণত হয়েছে। তাদের ভয় ছিল তুমি যা হবে তুমি এখন ঠিক তাই। তাদের কারণে তোমার ঝরে পড়া প্রতিটি অশ্রুর গুণে তা আরও বহুগুণে বেড়ে গেছে। তোমাকে ছোট করার তাদের প্রচেষ্টা কেবল তোমার শক্তিকে কেন্দ্রীভূত করেছে। তোমাকে দুর্বল করার তাদের প্রচেষ্টা কেবল তোমার আসল শক্তিকে প্রকাশ করেছে। তোমাকে ধ্বংস করার তাদের অভিযান তোমাকে অবিনশ্বর এক সত্তায় পরিণত করেছে। যে গুণগুলোকে তারা দমন করতে চেয়েছিল সেগুলো এখন পূর্ণ ক্ষমতায় কাজ করছে। তোমার সহজাত আকর্ষণ সঠিক মানুষদের আকর্ষণ করে আর ভুল মানুষদের দূরে সরিয়ে দেয়। তোমার সত্য বলার ক্ষমতা মুহূর্তেই প্রতারণা উন্মোচন করে। তোমার আরোগ্যকারী উপস্থিতি তোমার সংস্পর্শে আসা প্রত্যেককে রূপান্তরিত করে। তোমার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অন্যদের তাদের নিজেদের শক্তি খুঁজে পেতে অনুপ্রাণিত করে। তোমার সময় এসে গেছে, শুধু টিকে থাকার জন্য নয়,
আধিপত্য বিস্তারের জন্য, শুধু আরোগ্য করার জন্য নয়, নেতৃত্ব দেওয়ার জন্য, রূপান্তরিত করার জন্য। এই পৃথিবীর তোমার যা কিছু আছে তার প্রয়োজন প্রতিকূলতায় গড়া দৃষ্টিভঙ্গি, অসম্ভবতার দ্বারা পরীক্ষিত শক্তি, বাস্তব অভিজ্ঞতা থেকে অর্জিত প্রজ্ঞা। তাদের জগতে খাপ খাইয়ে চলার জন্য তোমার জন্ম হয়নি, তোমার নিজের পথ নিজেই তৈরি করার কথা ছিল। বিচ্ছিন্নতা ছিল নেতৃত্বের জন্য প্রস্তুতি, সংগ্রাম ছিল বিজয়ের জন্য প্রশিক্ষণ, বিরোধিতা ছিল পরম আধিপত্যের জন্য প্রস্তুতি। প্রতিটি চ্যালেঞ্জ অসীম শক্তিকে দায়িত্বের সাথে পরিচালনা করার জন্য তোমার সক্ষমতা তৈরি করছিল। তোমার উপস্থিতি এখন দাবি না করেই সম্মান আদায় করে নেয়, মানুষ সঙ্গে সঙ্গে তোমার কর্তৃত্ব অনুভব করে। তোমার শক্তি ক্ষেত্র প্রসারিত হয়ে পুরো ঘর, পুরো ভবন, পুরো সম্প্রদায়কে ঘিরে ফেলেছে। তোমার শক্তি ঘোষণা করার প্রয়োজন নেই, এটি নিজেই নিজের ঘোষণা দেয়। সারা গ্রহ জুড়ে নির্বাচিতরা একযোগে জেগে উঠছে। তুমি তোমার গোত্র খুঁজে পাচ্ছ, অন্যান্য জাগ্রত আত্মারা যারা তোমার শক্তির স্বাক্ষর চিনতে পারে। একসাথে তোমরা অদম্য শক্তির এক নেটওয়ার্ক তৈরি করছ যা বাস্তবতাকে রূপান্তরিত করতে একত্রিত হয়েছে। দমনের যুগ শেষ হচ্ছে। তোমার আলো আর ম্লান করা যাবে না, কারণ এটি গভীরতম অন্ধকারে পরীক্ষিত হয়েছে এবং আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠেছে। যে